গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, শুভ সকাল আমার প্রিয় ভাইরা। তোমরা কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং নিজের পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ। তোমরা তো প্রেমপত্র তো ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ, কিন্তু তোমরা পড়াশোনা কতটুকু সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কতটুকু ভালো করে তোমরা পড়াশোনা করছো অবশ্যই একবার আমাকে কমেন্ট বক্সে জানাবে। শুধু গণিত না, ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, পরীক্ষার প্রশ্নপত্রে আসবে, যে সব সাবজেক্ট থেকে প্রশ্ন সেই সাবজেক্টগুলো তোমরা কত ভালো করে পড়ছো অবশ্যই আমাকে লিখবে। এবং আশা করি তোমরা প্রত্যেকে এখন মক টেস্ট দিচ্ছ। পরীক্ষার আসার আগে তোমাদেরকে প্রত্যেকে আমি বলে রাখছি, যদি সিলেকশন পেতে হয়, টাইম ম্যানেজমেন্ট করতে হয়, যদি 100টা প্রশ্নের মধ্যে 100টা প্রশ্ন করে আসতে চাও, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার আগে মিনিমাম হলেও 20টা মক টেস্ট দিয়ে যেতে হবে। এটা কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মিনিমাম 20টা মক টেস্ট দিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা মক টেস্টের অ্যানালাইসিস করতে হবে। হতে পারে তুমি প্রথম মক টেস্টে কম নম্বর পেতে পারো, কিন্তু আস্তে আস্তে তোমার নম্বরটা ইনক্রিজ হবে। সেই জন্য প্রথম মক টেস্টে যে তুমি 100-র মধ্যে 100 পেয়ে যাবে, 100-র মধ্যে 80 পেয়ে যাবে, এটা কোনোদিন আশা রাখবে না। হতে পারে তুমি প্রথম মক টেস্টে 100-র মধ্যে 20 পেলে, 15 পেলে, এটাও হতে পারে। সেই জন্য আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে, টাইমটাকে আমাদের ম্যানেজ করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কীভাবে করবে তোমরা কিন্তু মক টেস্ট দিতে গেলে একটা পরীক্ষার ফিল পাবে পরীক্ষাতে যাওয়ার আগে। সেই জন্য আমি বারবার বলবো যে তোমরা অবশ্যই মক টেস্ট দিবে। আমি একটা অ্যাপ্লিকেশনের নাম বলে দিচ্ছি, আমি কারো প্রচার করছি না, আমার এত বড় চ্যানেল না যে আমাকে প্রচার করার জন্য দেবে। টেক্সট বুক অ্যাপ রয়েছে, টেক্সট বুকে গিয়ে তোমরা ডাব্লিউবিপির মক টেস্ট দিতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু একটা মক টেস্টের সাবস্ক্রিপশন কিনে নিয়ে সেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারো, বা যেখানে যদি কোনো জায়গাতে ফ্রিও পাও মক টেস্ট কোনো অ্যাপে, তাহলে সেখান থেকে তুমি ফ্রিতে মক টেস্ট দাও। কিন্তু মক টেস্ট দাও অ্যাটলিস্ট পরীক্ষার আগে 10 থেকে 20টা 10 থেকে 20টা না, 20টা তুমি মক টেস্ট দিয়ে যাও। তাহলে পরীক্ষা হলে কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্ন সময়ের মধ্যে করার একটা অনুভূতি আগে থেকেই সৃষ্টি হয়ে যাবে, তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। সেই জন্য বলবো যে তুমি মক টেস্টগুলো প্র্যাকটিস করো এখন থেকে, 20টা মক টেস্ট তুমি দিয়ে যাও। প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমি বলে দিই, প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের জন্য বিশেষভাবে অ্যানালাইসিস করে নিয়ে আসি। আমি যখন থেকে তোমাদের প্র্যাকটিস সেট শুরু করেছি, আমি আগে তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছিলাম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই জন্য করেছিলাম যে তোমাদের পরীক্ষাতে যে টাইপের প্রশ্নগুলো আসবে সেই টাইপের উপরে আমরা যেন কাজ করি এবং সেগুলোই যেন আমরা পরীক্ষা হলে গিয়ে দেখতে পাই। সেই জন্য আমি প্রথমে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করেছিলাম এবং এখন থেকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের সঙ্গে ম্যাচ করে এই টাইপের প্রশ্নগুলো, সেম টাইপের প্রশ্নগুলো আমরা নিয়ে চলছি প্র্যাকটিস সেটে। সেই জন্য প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমার গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই স্যার আমি বলবো 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে তোমরা শেষ পর্যন্ত যুক্ত হয়ে থাকো। যারা দেখোনি, প্রথম থেকে দেখে আসছো না, তারা অবশ্যই গিয়ে প্রথম থেকে দেখে আসছো। এমন নয় যে আজকে থেকে শুরু করতে হবে, প্রথম থেকে শুরু করো। হতে পারে পিছিয়ে থাকতে পারো, একদিনে 2টো করে করো। খুব টাইম ডিউরেশনটা কম ক্লাসের, আমার 30 থেকে 35 মিনিট করে আমি ক্লাস করাই। তার মধ্যে তোমরা কিন্তু দিনে 2টো করে করলে চাইতে পারো। প্রত্যেক দিন তোমরা সকাল 6:30টায় যুক্ত হয়ে যাবে ঘুম থেকে উঠে। প্রত্যেক দিন চেষ্টা করবে যে 6:30টায় যুক্ত হওয়ার, তাহলে তোমার ঘুম থেকে তাড়াতাড়িও উঠে গেলে, একটু সময়টাও বেশি হয়ে গেলো, এরপরে তুমি অন্য সাবজেক্ট পড়ে নিলে। এভাবে করে কিন্তু আমাদেরকে যদি চাকরি নিতে হয় তাহলে এভাবে প্র্যাকটিস করতে হবে স্যার। আর প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। চলো, ফার্স্ট প্রশ্ন কি রয়েছে আমাদের? প্রথম প্রশ্ন বলছে 1 বছরের জন্য 4% হারে বার্ষিক 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং অর্ধবার্ষিক সুদের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ বলছে আমার 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো, আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদ তো বুঝতে পারলাম, এবার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদটা কি স্যার? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে অর্ধবার্ষিক, অর্থাৎ অর্ধ কথার কি অর্ধেক, বার্ষিক মানে কি বছর, বছরে অর্ধেক করে, তার মানে কি হলো স্যার? বছরে 2টো, 6 মাস 6 মাস অন্তর অন্তর আমাকে কি করতে বলেছে? সুদটা বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদটা। সেই জন্য দেখো, অর্ধবার্ষিক মানে বছরে কবার চক্রবৃদ্ধি সুদ কাউন্ট হবে? 2 বার। আর যদি আমার বার্ষিক বলে তাহলে বার্ষিক মানে 1 বার। তাহলে বার্ষিক এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমাকে পার্থক্যটা বের করতে বলেছে। তাহলে দেখো 4% রেট, 4% মানে কি স্যার? 4/100, তাই তো? কাটাকাটি করতে গেলে 1/4 25 100 1/25। তার মানে আমি যদি 25 টাকা সুদে দিই তাহলে 1 বছর পরে 1 টাকা বৃদ্ধি পাবে, হয়ে যাবে 26 টাকা।
তার মানে 25 টাকা আমার হয়ে যাচ্ছে কত টাকা স্যার? 26 টাকা। তাহলে ছিল কত টাকা স্যার? কত টাকার বলেছে? 5000 টাকা। তার মানে 5000 টাকা স্যার 1 বছর পরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা হয়ে যাবে অ্যামাউন্টটা? অ্যামাউন্টটা হয়ে যাবে 26/25। 25 টাকা হয়ে যাচ্ছে 26 টাকা, তাহলে 5000 কত হবে? গুণ করে দেব 2 0 0 200, তাহলে এদিকে 26 গুণ 52 5200। তার মানে কত পেয়ে গেলাম আমরা? 5200। 5200 টাকা হয়ে যাবে, অর্থাৎ 5000 টাকা আমার 1 বছর পরে সুদে আসলে চক্রবৃদ্ধিতে কত হয়ে যাবে আমার? 5200। তাহলে সুদ কত হয়ে যাবে? চক্রবৃদ্ধি সুদটা স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে সুদে আসলে, অর্থাৎ এটা অ্যামাউন্ট পেলাম, অ্যামাউন্ট থেকে আমরা 5000টা বাদ দিয়ে দেবো। 5000 টাকার বলেছিল, মূলধন 5000 ছিল, তাহলে 5200 থেকে 5000 বাদ দিলে পেয়ে যাব 200 টাকা। তার মানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ 1 বছরের কত পেলাম? 200 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে। দেখো সুদের রেটটা কত বলেছে? বার্ষিক বলেছে 4%, কিন্তু আমাকে অর্ধবার্ষিক কথাটা যখনই বলবে বার্ষিক সুদের হার দিয়ে, অর্থাৎ বছরে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে সেটা দিয়ে যদি আমাকে বলে যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি রূপে, অর্থাৎ বছরে 2 বার, তাহলে আমরা এই সুদের হারটাকেও 2 দ্বারা ভাগ করে দিব, পেয়ে যাব 2%। 2% মানে কি স্যার? 2/100। অর্ধ বললে সুদের হারটাকে 2 দ্বারা ভাগ করে দিব। আচ্ছা 2% মানে কি? 2/100, 2 দ্বারা কাটবে 1, 2 দ্বারা 50, তাহলে কত হলো স্যার? 1/50। তাহলে দেখো 50 টাকা আমি যদি আজকে লাগাই, তাহলে 1 বছর পরে সুদ কত টাকা হচ্ছে? 1 টাকা। তাহলে 50 টাকা 1 বছর অর্ধেক বছর পর কত হয়ে যাবে স্যার? যেহেতু অর্ধবার্ষিক বলেছে, তার মানে অর্ধেক বছর অর্থাৎ 6 মাস পরে কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 1 টাকা। তাহলে কত হয়ে যাবে? 51 টাকা। তার মানে 5000 টাকার 1 বছরে কত হয়ে যাবে? অর্ধবার্ষিক হিসেবে বছরে কটা পাবো আমরা? 2টো। তার মানে 2 বার দ্বারা গুণ করে দাও, 50/51 ইন্টু 50। 0 0 0 0 কাটলো, 5 5 25, 25 2 50, তাহলে কত হয়ে যাবে স্যার? 5202। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যামাউন্টটা সুদে আসলে কত? 5202। তাহলে ইন্টারেস্টটা কত হয়ে যাবে? অ্যামাউন্ট অর্থাৎ সুদে আসলে থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে 5202 থেকে 5000 বাদ দিলে কত হবে স্যার? 202 টাকা। তাহলে আমাকে কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? তাহলে স্যার কত কম বেশি স্যার রয়েছে? এটা আমার বার্ষিক চক্রবৃদ্ধি পেলাম, আর এটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি পেলাম, তাহলে কত? 202 থেকে 200 বাদ দিব, ₹2 টাকা। তার মানে কত টাকা পার্থক্য পেলাম স্যার? 2 টাকা আমরা পার্থক্য পেলাম। আশা করি বুঝতে পেরেছো। যখনই আমাদেরকে অর্ধবার্ষিক বলবে আর বার্ষিক আমার চক্রবৃদ্ধি সুদের রেটটা দিয়ে দিবে, সেটাকে আমরা অর্ধ বলেছে, অর্থাৎ 2 বছরে 2 বার বলেছে, 2 দ্বারা ভাগ করে দিব, করে যেটা পাবো সেটা থেকে আমরা ক্যালকুলেশন করব। চলো পরের প্রশ্ন দেখবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে? গীতা ও রাধার কাছে থাকা টাকার অনুপাত 7:15 এবং রাধা ও সবিতার কাছে থাকা টাকার অনুপাত হচ্ছে 7:16। যদি গীতার কাছে 980 টাকা থাকে, তাহলে সাবিতার কাছে কত টাকা পাবে? সাবিতা কত টাকা পাবে, অর্থাৎ সাবিদার কাছে কত টাকা আছে সেই অ্যামাউন্টটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো আমাকে কি কি বলেছে? গীতা অনুপাত রাধা, অর্থাৎ গীতা এবং রাধার টাকার অনুপাতটা কত বলেছে? 7:15। তাহলে 7:15 বসিয়ে দাও। তারপরে কার কার বলেছে স্যার? গীতা, রাধা ও সবিতার কাছে, আর রাধা আর কার নাম বলছে? সাবিতার। তাহলে রাধা এবং সাবিতার কাছে টাকার অনুপাতটা কত? 7:16। তাহলে 7, রাধার মানটা 7 বলেছে, সবিতারটা 16, তাহলে 16 বসিয়ে দাও সবিতার নিচে। তাহলে দেখো আমরা গীতা আর রাধার আলাদাভাবে দেওয়া ছিল 7:15 টাকার অনুপাত, আর রাধা আর সাবিতার আলাদাভাবে দেওয়া ছিল 7:16। এখান থেকে আমরা 3 জনের আমরা অনুপাতটা বের করব। তাহলে কিভাবে করব স্যার? 15-র পরে কিছু নেই মানে 15 বসিয়ে দাও, 7-এর আগে কিছু নেই মানে 7 বসিয়ে দাও, গুণ করে দাও প্রত্যেকটাকে। 7 7 49 অনুপাত 5 7 35-এর 5 তাহলে 3, তাহলে 105। এটা কত হয়ে যাবে? 15 গুণিত 16 রাখো এখন। তার মানে গীতা, রাধা এবং সবিতা এই 3 জনের কাছে থাকা টাকার অনুপাতটা এখন কত হয়ে গেল? 49 অনুপাত 105 অনুপাত 15 গুণিত
16। এবার আমাকে কি বলছে, যদি গীতার কাছে 980 টাকা থাকে, তাহলে গীতার কাছে স্যার কত টাকা আছে আমরা দেখেছি 49 টাকা। তার মানে গীতার কাছে আছে 49 টাকা, আর আমাকে প্রশ্ন কত বলছে 980 টাকা। কত স্যার 980। তার মানে 49-এর মান যদি 980 হয়, তাহলে একের মান কত হবে স্যার 980/49। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে, বলছে সাবিতার কাছে কত টাকা আছে। তাহলে সাবিতার কাছে কত আছে 15 × 16। তাহলে 15 × 16 মানটা কত হয়ে যাবে, 980/49 ইন্টু 15 × 16 হয়ে যাবে গুণ। তাহলে কাটাকাটি করো, 2 0 20, তাহলে 15 2 30 গুণিত 16, তাহলে 30 3 48 0। তার মানে কত হয়ে যাবে স্যার, আচ্ছা 20 ছিল 15 দিয়ে 30, আচ্ছা 300 হবে, তাহলে এটা হয়ে যাবে 4800। তাহলে কত হয়ে যাবে 4800 টাকা হয়ে যাবে উত্তর। তাহলে সাবিতার কাছে কত টাকা পেয়ে গেলাম আমরা 4800। একই রকম ভাবে যদি আমাকে বলতো যে রাধার কাছে কত টাকা আছে, রাধার কাছে কত ছিল 105, তাহলে 105 দ্বারা এখানে গুণ করে দিতাম, তাহলে পেয়ে যেতাম রাধার কাছে কত টাকা আছে। তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখবে যে অনুপাতটা আগে কিভাবে বের করব। আমাদেরকে দুই রকম ভাবে অনুপাত দিয়েছে। রাধা গীতা আর রাধার অনুপাত দিয়েছে 7:15, রাধা আর সাবিতার। তাহলে মোট ব্যক্তি কজন আছে, গীতা রাধা সাবিতা 3 জন। তাহলে 3 জনকে অনুপাত আকারে লিখো, এবার 3 জনের অনুপাতটাকে পরপর বসাবে। এবার ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করব না, আগের সংখ্যাটাকে ফাঁকা ঘরে বসিয়ে দিব। 7 ছিল, এখানে ফাঁকা ছিল, 7-এর আগে 7 বসিয়ে দেবো। এভাবে এবার গুণ করব, গুণ করলে আমরা 3টার অনুপাত পেয়ে যাব। এটা একেবারে সহজ মেথড অনুপাত বের করার। এই মেথডটা তোমরা মনে রাখবে। চলো পরের প্রশ্ন কি বলছে, একজন সাইকেল আরোহী 2 ঘন্টা 30 মিনিটে 20 মাইল, 2 ঘন্টা 30 মিনিটে যাচ্ছে 20 মাইল এবং 1 ঘন্টা 15 মিনিটে যাচ্ছে আমার কত মাইল 10 মাইল। তাহলে বলছে গড় গতিবেগ ঘন্টায় মাইলে নির্ণয় করো। অর্থাৎ তার গড় গতিবেগ কত, সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগটা কত আমাকে মাইলে বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমার কত মাইল যাচ্ছে স্যার, এখান থেকে এটুকু ধরে নিব আমি 20 মাইল, তাই তো 20 মাইল যাচ্ছে 2 ঘন্টা প্লাস 30 মিনিটে। তাহলে দেখো 2 ঘন্টা লাগছে প্লাস আর কত মিনিট লাগছে 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে স্যার 30 মিনিটকে যদি দুইটা আমার কিসে রয়েছে ঘন্টাতে, 30টা কিসে রয়েছে মিনিটে। হয় প্রত্যেকটাকে মিনিটে প্রকাশ করো, না হয় ঘন্টাতে। তাহলে ঘন্টাতে প্রকাশ করলে কত হয়ে যাবে স্যার, 60 দ্বারা ভাগ করে দিতে হয়। মিনিটকে যদি আমরা ঘন্টাতে প্রকাশ করি তাহলে কত দ্বারা ভাগ করতে হবে 60 দ্বারা। তাহলে 30 মিনিট সমান কত 30/60, 30 একে 30, 30 দুনা 60, তাহলে থাকলো কত 2 + 1/2। তাহলে কত হয়ে গেল 2 4 আর একে 5/2 ঘন্টা। তার মানে 20 মাইল যাচ্ছে কত ঘন্টাতে স্যার 5/2 ঘন্টাতে। এবার কি করছে, এরপরে আবার 10 মাইল যাচ্ছে, কত মাইল 10 মাইল যাচ্ছে, কতক্ষণ সময় নিচ্ছে স্যার 1 ঘন্টা 15 মিনিট। তার মানে 1 ঘন্টা প্লাস আরো 15 মিনিট নিচ্ছে। তাহলে 15 মিনিট মানে কি 15/60, তাহলে 4 15 60, 1/4 থাকলো। তাহলে 1 + 1 কত হয়ে যাবে 4, তাহলে 4 একে 4 আর একে 5, 5/4। তাহলে পেয়ে গেলাম কত ঘন্টা 5/4 ঘন্টা। তার মানে 20 মাইল যেতে তার সময় লাগছে 5/2 ঘন্টা, 10 মাইল যেতে সময় লাগছে 5/4 ঘন্টা। তাহলে স্যার আমাকে কি বলেছে, গড় গতিবেগ নির্ণয় করো। তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি স্যার, গড় গতিবেগ, গতি বা অ্যাভারেজ, এ ফর অ্যাভারেজ, এস ফর স্পিড, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি স্যার, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বলতে কি স্যার, মোট দূরত্ব। তাহলে মোট কত 20 + 10, মোট কত দূরত্ব গিয়েছে 30 মাইল, বাই মোট সময়। মোট সময় কত স্যার 20 মাইল যেতে লেগেছে 5/2 ঘন্টা, প্লাস 10 মাইল যেতে কত লেগেছে আমাকে 5/4। তাহলে 5/4 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে 30 বাই এই 2 আর 4 এর লসাগু কত হয়ে যাবে স্যার, এটাকে যোগ করো 4, তাহলে উপরে কত হয়ে যাবে 2 দ্বারা ভাগ করলে 2 দুনা 4, 2, 2 কে 5 দ্বারা করলে 10, প্লাস এখানে কত হয়ে যাবে স্যার 5। তার মানে হয়ে গেল এই 4টা উল্টে উপরে চলে যাবে, তাহলে 30 × 4 হয়ে যাবে। নিচে কত থাকবে 10 + 5 = 15, 15 2 30 সমান 4 2 8। তার মানে 8 মাইল পার ঘন্টা। তার মানে আমাদের উত্তরটা কি হয়ে যাবে স্যার 8 মাইল পার ঘন্টা হয়ে যাবে আমাদের উত্তর। দেখে নাও একবার। গড় গতিবেগ বের করার সূত্রই হচ্ছে আমার মোট দূরত্ব বাই মোট সময়। 20 মাইল প্লাস 10 মাইল 30 মাইল, মোট দূরত্ব পেয়ে গেলাম। মোট সময়টা কত হয়ে যাবে, এটা প্লাস এটা যোগফল।
ক্যালকুলেশন করব, উত্তর পেয়ে যাব। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে, অঙ্কিতার মূল দামের ওপর 10% ছাড় দিয়ে কিছু খেলনা কিনেন। অঙ্কিতা মূল দামের ওপর 10% ছাড় দিয়ে কিছু জিনিস কিনে। 10% ছাড় কথার অর্থ কি স্যার? 10% ছাড় কথার অর্থ হচ্ছে 10/100, বা কাটাকাটি করতে গেলে থাকবে কত, 1/10। অর্থাৎ মার্কেট প্রাইস যদি, অর্থাৎ বাজার মূল্য যদি 10 টাকা হয়, তাহলে 10 টাকাতে 1 টাকা ছাড় দিচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে স্যার? 9 টাকা। মানে যেটা জিনিস খেলনার দাম আমার 10 টাকা হওয়ার কথা, অঙ্কিতা সেটাতে ছাড় নিচ্ছে 10% দিয়ে 9 টাকাতে কিনছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ছাড় পাচ্ছে কত স্যার? 1 টাকা। এবার আমাকে কি বলছে, খেলনা কিনেছেন। এবার বলছে আমাকে যে প্রতিটি খেলনার আসল দাম ছিল 50 টাকা। প্রতিটি খেলনার আসল দাম ছিল 50 টাকা। যদি সে 450 টাকা সঞ্চয় করে, তাহলে সে কতগুলি খেলনা কিনেছিল? প্রত্যেকটা খেলনার দাম হচ্ছে 50 টাকা, ছাড় হচ্ছে 10%, সে সঞ্চয় করেছে, অর্থাৎ মোট ছাড় পেয়েছে, অনেকগুলো খেলনা কিনেছে যেখানে সে 450 টাকা মোট ছাড় পেয়েছে। তাহলে কতগুলো খেলনা কিনলে 450 টাকা ছাড় পাবে, সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো, আমার 50 টাকা যদি একটা খেলনার দাম হয়, আর যদি 10% ছাড় দিই, তাহলে 50 টাকাতে 10% ছাড় মানে বিক্রি করে কত টাকা স্যার ছাড় হয়ে যাবে? 10% মানে কি স্যার? 10 টাকাতে 1 টাকা ছাড়, তাহলে 1/10, তাহলে 0 0 কাটবো সমান 5 টাকা। 50 টাকার 10% কত হয়ে যাবে স্যার? 50 × 10/100, 10/100 মানে কি 1/10, গুণ করে দাও 5 টাকা। তার মানে একটা খেলনাতে পাচ্ছি আমরা 5 টাকা ছাড়। একটা খেলনাতে কত টাকা ছাড় পাচ্ছি? 5 টাকা। তাহলে দেখো বলছে সে মোট 450 টাকা সঞ্চয় করে। 450 টাকা সঞ্চয় করা মানে কি, যতগুলো সে খেলনা কিনেছে সবগুলো খেলনা মিলিয়ে সে মোট 450 টাকা ছাড় পেয়েছে। তাহলে 450 টাকা সে মোট ছাড় পেয়েছে, আর একটা খেলনাতে পেয়েছে 5 টাকা। তাহলে মোট কতগুলো খেলনা কিনেছিল? গুণ করে দেব, 5 9 45, 0 সমান 90টি। এটুকু আমাদের করার কোনো প্রয়োজনই ছিল না। 50 টাকা ছিল একটা খেলনার দাম, তাতে আমরা 10% ছাড় পাচ্ছি, তাহলে 50 টাকার 10% কত হয়ে যাবে স্যার? 5 টাকা। একটা খেলনাতে পাচ্ছি কত করে? 5 টাকা। তাহলে বলছে যে সে মোট এত টাকা সঞ্চয় করেছে, 450 টাকা। তারপরে 450 টাকা সঞ্চয় করেছে মানে কি, আমার সে মোট ছাড় পেয়েছে। সঞ্চয় করা মানে কি? বাঁচিয়েছে। তুমি কোনো কিছু কিনতে গিয়ে 450 টাকা বাঁচিয়েছো, 450 টাকা বাঁচিয়েছো মানে কি, তুমি ছাড় পেয়েছো 450 টাকা। তাহলে 450 টাকা তুমি মোট ছাড় পেয়েছো, আর একটা খেলনাতে পাচ্ছ 5 টাকা করে। তাহলে 450 টাকা কতটা খেলনাতে ছাড় পাবে? 5 দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাবো 90টি খেলনাতে তুমি ছাড় পেয়েছো। তাহলে সে কতগুলো খেলনা কিনেছিল স্যার? 90টি খেলনা। চলো পরেরটা দেখবে কি বলছে প্রশ্ন। একজন ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে 100 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করছে এবং 240 কিমি, আচ্ছা, এবং একই পথে 240 কিমি ঘন্টা বেগে শুরুর স্থান ফিরে আসছে। যদি মোট সময় লাগে 6 ঘন্টা, তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, একটা বেসিকভাবে করা যাবে, কনসেপ্টও বলে দিচ্ছি, আর তোমাদেরকে আমি ট্রিক্সও বলে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি। দেখো প্রথমে কনসেপ্টটা দেখে নাও। এক ব্যক্তি এখান থেকে ধরে নিলাম এটুকু দূরত্ব গেল, 100 কত স্যার স্পিডটা? 180 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। এবার গিয়ে সে আবার সেই স্থানেই ফিরে আসছে কত কিমি/ঘন্টা গতিবেগে স্যার? আমাকে বলছে 240 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে যাচ্ছে 180 কিমি/ঘন্টা গতিবেগে, আর ততটুকু পথই ফিরে আসছে, অর্থাৎ এখান থেকে এতদূর যতটি দূরত্ব গিয়েছে ততটুকু দূরত্বই সে ফিরে আসছে আমার 240 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে বলছে যে দুটি স্থানের মধ্যে মোট দূরত্ব কত, এখান থেকে এটুকুর মধ্যেকার দূরত্বটা কত বের করতে বলেছে। তাহলে দেখো, স্পিড পেয়ে গেছি আমরা, প্রথমটাতে যাচ্ছে কত, এত স্পিডে, আসছে কত, ফিরে এত স্পিডে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমি যদি বলি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাহলে এখানে দেখো সময় সমান কত হয়ে যাবে স্যার? সময় সমান এই স্পিডটাকে এখানে পাঠিয়ে দাও, d/t। তাহলে দূরত্ব কত আমরা জানি না, আমরা দূরত্বটাকে d ধরে নিলাম। সময়টা কত লাগছে? আচ্ছা, স্পিড হয়ে যাবে এখানে,
সরি স্পিডটাকে এখানে করে নিলাম, টাইমটাকে এখানে পাঠিয়ে দিলাম। স্পিড কত 180, তাহলে ডিস্টেন্স বাই 100 ডি বাই 180 টাইম হয়ে গেল। তার মানে যেতে তার কত সময় লাগলো স্যার, ডি বাই 180 ঘন্টা আমার সময় লাগলো। যেতে কতক্ষণ সময় লাগলো, ডি বাই 180। তাহলে আসতে কত সময় লাগবে, সময় সমান কি লিখলাম, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স তো আমরা জানি না, সেম দূরত্ব যেহেতু যতটুকু যাচ্ছে ততটুকু ফিরে আসছে, তাহলে ডি এটার ক্ষেত্রেও ধরে নিলাম। বাই স্পিডটা কত আসছে ফিরে স্যার 240, তার মানে আসতে কত সময় লাগছে এত। তাহলে যাচ্ছে ডি বাই 180 সময়ে প্লাস আসছে ডি বাই 240 সময়ে। তাহলে মোট সময় যেতে এবং আসতে মোট কত সময় লাগলো, দুটো সময়কে আমরা যোগ করে দিব। যেতে এত সময় লেগেছে, আসতে এত সময়, তাহলে মোট কত সময় লেগেছে, দুটোর যোগফল, তাহলে মোট সময় লেগেছে এত। তাহলে আমাকে প্রশ্নে বলছে যে মোট সময় লাগছে তার 6 ঘন্টা, তাহলে এটার মানটা কত পেয়ে যাবো স্যার 6। তাহলে এখান থেকে আমরা করে দিব কত 720 হয়ে যাবে, 180 এবং 240 লসাগু হয়ে যাবে 720। তাহলে 720 হয়ে গেল, ভাগ করব 4d প্লাস এখানে কত হয়ে যাবে স্যার 3d ইকুয়াল টু 6। তাহলে এই কোনাকুনি গুণ করে দাও, তাহলে 4d আর 3d 7d ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার 6 ইন্টু 720। তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাবে 6 ইন্টু 720 বাই এই 7টাকে নিচে বসিয়ে দাও। তাহলে 6 ইন্টু 720 বাই 7 করতে গেলে কত হয়ে যাবে স্যার, গুণ করে দাও। 6 0 0 6 2 12 2 হাতে 1 6 42 আর 1 43, 43 বাই 7 ভাগ করতে গেলে কত হয়ে যাবে 6 7 42 7 1 7 7 7 49 1 0, তার মানে 7 1 7 3 4 7 28, তার মানে 617.14 কিমি। তার মানে কত হয়ে যাবে স্যার 617.14 কিমি। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা অপশন সিতে রয়েছে 617.14 কিমি, এত কিলোমিটার। ডিটা কি ছিল স্যার, আমাদের দূরত্ব ছিল, স্থানের দুটি স্থানের মধ্যে দূরত্ব। দূরত্বটা কত পেয়ে গেলাম 617.14 কিমি পার ঘন্টা। এক তো তুমি এভাবে করতে পারবে। 2 নম্বর হচ্ছে দেখো ট্রিক্সও বলে দিচ্ছি, এত বড় করে আমাদের পরীক্ষা হলে করার সময় নেই। একটা অঙ্ক করতে যদি আমি 2 মিনিট লাগিয়ে দিই তাহলে তো আমাদের বাকি প্রশ্ন করার মতো আর সময় থাকবে না। তাহলে দেখো ট্রিক্স হচ্ছে কত স্পিডে যাচ্ছে 180 গুণিত কত স্পিডে আসছে 240 বাই দুটোর যোগফল করো ইনটু টাইমটা কত লাগছে 6 ঘন্টা গুণ করে দিব, তাহলে পেয়ে যাব আমরা ডিস্টেন্সটা। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হয়ে যাবে এত। তাহলে 180 আর 240 কত হয়ে যাবে স্যার 420। আচ্ছা সরি 180 ইন্টু 240 বাই হয়ে যাবে দুটো যোগ করলে 0 2 2 3 4 ইন্টু 6 6 দ্বারা কাটবো 6 7 42 0, তাহলে থাকলো কত 180 ছিল 180। আচ্ছা এই 0 এখানে কেটে দাও, তাহলে উপরে থাকলো কত 180 ইন্টু 24 বাই 7 করতে গেলে পেয়ে যাবো 617.14 কিমি উত্তর। তাহলে এভাবে করতে পারো। যখনই আমাকে এই টাইপের প্রশ্ন বলবে যে দেখো সমান দূরত্বের ক্ষেত্রে যতটুকু দূরত্ব যাচ্ছে ততটুকুই ফিরে আসছে, এ টাইপের প্রশ্ন থাকলে যদি সমান দূরত্ব ইকুয়াল ডিস্টেন্সের কথা বলে যতটুকু যাচ্ছে ততটুকুই ফিরে আসছে, সেক্ষেত্রে হয়ে যাবে দুটো স্পিডের গুণফল। দূরত্ব কীভাবে বের করবো, দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল ইন্টু মোট সময় কত লাগছে সেটা দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাব দূরত্বটা। চলো পরের প্রশ্ন কি বলছে, যদি 3:5 ইকুয়াল টু এক্স বাই 75 হয় তাহলে এক্স এর মান কত। একেবারে সহজ, অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে রয়েছে আমাদেরকে। দেখো 3:5 রয়েছে ইকুয়াল টু 3 বাই, আচ্ছা কত বলেছে এক্স বাই 75, সরি এক্স বাই 75 রয়েছে। তাহলে বলছে যে এক্স এর ভ্যালু কত। তাহলে 3:5 মানে কি লিখতে পারি স্যার 3/5 ইকুয়াল টু এক্স বাই 75, তাই তো। তাহলে কি হবে কোনাকুনি গুণ, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে 3 ইন্টু 75, 3 ইন্টু 75, আর এটা এক্স এর সঙ্গে গুণ হবে 5x, তাহলে এক্স সমান কত হয়ে যাবে নিচে 5 যাবে। তাহলে 5 15 75, 3 15 45, 45 উইল বি দ্য কারেক্ট আনসার। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে স্যার 45 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন দেখবে।
চলো কি বলছে, একটি পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ, লাভের শতাংশ কত? এই টাইপের প্রশ্নগুলো স্যার তোমাদের লাভ ক্ষতি থেকে খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে তোমাদেরকে এই টাইপের প্রশ্নগুলোই জিজ্ঞাসা করে থাকে। দেখো আমি দেখেছি তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই টাইপের প্রশ্ন অনেক রয়েছে। দেখো কোনো পণ্য ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কি হয়ে যাবে স্যার? বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ। তাহলে দেখো বিক্রয় মূল্যটা হবে কার সমান? বিক্রয় মূল্যটা হবে আমার ক্রয় মূল্যের 4/3 গুণ। তার মানে ক্রয় মূল্য সিপিটা হয়ে যাবে 3 আর এসপিটা হয়ে যাবে আমাদের 4। যেহেতু আমাকে কি বলেছে, বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 4/3, ক্রয় মূল্যের, কার? ক্রয় মূল্যের, ক্রয় মূল্যের যার গুণ বলবে সেটা নিচে বসবে আর যেটা বলবে সেটা উপরে। তার ক্রয় মূল্যের, তার ক্রয় মূল্যটা কত? 3, তাহলে বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? 4। তার মানে ক্রয় মূল্য যদি 3 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 4। তাহলে বলছে লাভের শতাংশ কত? তাহলে 3-এর জিনিস বিক্রি করছো 4-এ, 3-এর জিনিস বিক্রি করছো 4-এ, তাহলে লাভ কত করছো? 1 লাভ করছো। কতর জিনিস বিক্রি করে? 3-এর জিনিস বিক্রি করে। তাহলে 100-তে কত হয়ে যাবে? 33 পূর্ণ 1/3%। 33 পূর্ণ 1/3%। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কি স্যার আমাদের সঠিক উত্তর। চলো পরেরটা দেখবে। নেক্সট প্রশ্ন কি বলছে, একটি ঘনকের দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য 6√3 সেমি হয়, তাহলে ঘনকের আয়তন কত হবে নির্ণয় করো। একটি ঘনকের কথা বলেছে, ঘনকের আমার দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6√3, তাহলে বলছে এর আয়তন কত। কালকেই আমি তোমাদেরকে ফর্মুলা লিখালাম, ঘনক এবং আয়তঘনের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি হবে। আশা করি তোমাদের মনে রয়েছে, যারা কালকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং ক্লাস শেষ হওয়ার পরে তোমরা ঠিকভাবে আমি বলার মতো একবার তোমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করেছো প্রত্যেকটা প্রশ্ন, তারা আশা করি এই অঙ্কটা না করে দিলেও করে নিতে পারবে। অলরেডি তারা করে নিয়েছো, যারা রাফ পেজ এবং পেন নিয়ে সামনে বসে রয়েছো ক্লাসটাকে একেবারে, যারা ফুল নিজের একেবারে যতটুকু দেওয়ার 100% দিয়ে যারা একবারে চাও যে আমার চাকরিটা এবার লাগবে, যারা এইভাবে পড়ছো তারা অবশ্যই আমি আশা করবো যে তারা এই অঙ্কটা করতে পেরেছো, কারণ আমি কালকেই বলে দিয়েছি। তাহলে দেখো ঘনকের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বলেছে, ঘনকের বৃহত্তম কর্ণ, তাহলে এটা আমার ঘনক, ঘনকের বৃহত্তম কর্ণ কোনটা হয়ে যাবে? এই কোণা থেকে এই কোণা। তাহলে ঘনকের বৃহত্তম, যখন ঘনক বলবে, আয়ত ঘন না, আয়ত ঘনের সূত্র কিন্তু আলাদা আছে বলেছি। যখনই আমার ঘনকের বলবে ঘনকের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × এ। এটা কি স্যার? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যেহেতু আমরা জানি যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে প্রস্থ তা হবে, উচ্চতাও তা হবে, সেজন্য আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে এ ধরে নিলাম। তার মানে √3 × একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে সমান। এটা পেলাম আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। আর আমাদেরকে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 6√3। তাহলে √3 কাটলো, এ সমান কত? 6। তার মানে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 6। তাহলে বলছে আয়তন, ভলিউম কত? আয়তন কত হবে? আয়তন মানে কি জানি স্যার? ঘনকের আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বা বাহু কিউব, বা লিখতে পারো এ কিউব, ঘন একক সেমি কিউব। তাহলে কি হয়ে যাবে স্যার? 6 × 6 × 6 অর্থাৎ 6-এর কিউব হয়ে যাবে 216 সেমি কিউব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এবং যারা ক্লাসটা কালকে দেখেছিলে প্রত্যেকটা একবারে জিনিস শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, তারা এই অঙ্কটা করে আনসার করতে পেরেছো। তাহলে দেখে নিলে অ্যান্সার। তাহলে এই পর্যন্ত হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন। আশা করি স্যার তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে কোনো ডাউট থাকে বা আদার্স কোনো প্রশ্ন থাকে তোমাদের পরীক্ষা রিলেটেড বা কোশ্চেন রিলেটেড, বা যদি প্র্যাকটিস সেটে আর কোনো কিছু তোমরা অ্যাড করাতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যেগুলো তোমাদের প্রয়োজন। আমি অবশ্যই চেষ্টা করব, যদি সেটা গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ক্লাসে ডিসকাস করব সেই বিষয়গুলো নিয়ে, এবং আমি প্রশ্নগুলো সেই জিনিসগুলো করানোর চেষ্টা করব। তাহলে প্রত্যেকে কিন্তু তোমরা নিজের ফিডব্যাক জানাবে কমেন্ট বক্সে, এবং ক্লাসটাকে স্যার অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করবে, যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং আমরা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারি সকলে মিলে।
এবং সকলে মিলে আমরা সিলেকশন নিতে পারি। তাহলে চলো, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য ধন্যবাদ।